গেল, লালবাজারের ভেতরে শুট ছিল। তো সবাই চলে গেল, যেতে যেতে তখন বেজে গেল তোমার 2টো। আমি 2টোর সময় বাড়ি গেলাম, তখন 3:05 বাড়ি গেলাম। গিয়ে ওই 15 মিনিট জামা টামা চেঞ্জ করলাম, রুটিটা খেলাম, খেয়ে আবার ওখান থেকে রওনা। বিখ্যাত প্রোডাকশন ম্যানেজার উদয় সরকারের কাছে, উদয়দার কাছ থেকে আমরা জেনে নেব তার সিনেমা জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা। মিডিয়ার পক্ষ থেকে, দর্শকদের পক্ষ থেকে আপনাকে দীপাবলির শুভেচ্ছা এবং অনেক অনেক নমস্কার। উদয়দা, পৃথিবীতে তো অনেক ধরনের প্রফেশন আছে, তার মধ্যে সিনেমা শিল্প একটাই। এখানে যারা আসে তারা সিনেমার প্রতি ভালোবাসা থেকেই আসে। তো আপনি ক্যামেরার পেছনে প্রোডাকশন ম্যানেজার এই কাজটা বেছে নিলেন কেন? মানে ডিরেক্টর, ক্যামেরাম্যান বা অন্য কিছু না হয়ে প্রোডাকশন ম্যানেজার তো সবটাই সামলায়, ধরুন 1 কাপ চা থেকে টোটালটা। তো এই এত ঝামেলা, এত রেসপন্সিবিলিটি নিয়ে সিনেমার প্রতি তো নিশ্চয়ই একটা ভালোবাসা আছে, আমাদের দর্শকদের সেটা শেয়ার করবেন আপনি। তার প্রথমে বলুন, আপনি এই লাইনে কাজ করতেছে প্রোডাকশন ম্যানেজার কাজটা কেন বেছে নিলেন? বিষয়টা ঠিক ওরা নয়, ইন্ডাস্ট্রির আমরা যদি দেখি তাতে হচ্ছে যে ম্যাক্সিমাম লোকই হচ্ছে আসে অন্য কিছু হতে, তারপরে হয়ে যায় আর এক জিনিস। অভিনয় করতে এসেছিলেন? আমি প্রায় সেরকমই। আমি ঠিক অভিনয় শুধু নয়, আমি প্রথম দিকে যখন আমি কলেজে পড়ি সে সময় থেকে আমি গ্রুপ থিয়েটার বা এর সঙ্গে প্রায় কম বেশি 15 বছর চলে গেছে। কাজ করতে করতে এলাম, আমার সঙ্গে আলাপ হলো একটা এপার বাংলা ওপার বাংলা নিয়ে একটা নাটকের এক্সচেঞ্জ। সেই প্রোগ্রামে ওই মিডিয়া সমস্ত কি কন্ট্রোল করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া। তো সেই দায়িত্ব পাওয়ার পর এই যে দায়িত্বটা দিল, আপনি তো নতুন, আপনার কি করে ভরসা করলো যে আপনি দায়িত্বটা ঠিকঠাক পালন করতে? দিল আমাকে হচ্ছে যে কারণ ওরা জানে, ওদের মনে হয়েছে আমার সঙ্গে থেকে যে উদয় পারবে, তো দিল। সেটা ভালোভাবে করার পর আমাকে, সেটা ছিল 2002 সাল। তখন আমার যে ছিল তিনি হচ্ছেন সমলয় বলে একটা সংগঠন ছিল, সমলয়ের নিয়ে নিয়েছিল শানু ব্যানার্জি। তো শানুদা প্রথম আমাকে দায়িত্ব দিয়েছিল সেই কাজ করার পর। কিন্তু তখন আমি বেসিক্যালি অ্যাক্টরই ছিলাম। আমি হয়তো ছোটখাটো ছবিতে কাজ করেছি, নাটকে, গ্রুপ থিয়েটারে কাজ করি তখন। এবার করতে করতে গ্রুপ থিয়েটার বা এগুলো সবসময় তো সংসার পেট চলে না। একটা সময় মানুষকে ভাবতে হয় যে পেটটাও ভাবতে হবে, নেশা পেশা সবটাই তখন তোলপাড় হয়ে যায়, সবটা শখে হয় না। তখন দেখা গেল যে এরা ওই ভি শান্তারাম অ্যাওয়ার্ড শুরু হলো কলকাতায় বাংলা ছবিটা। তখন তার দায়িত্বে এখানে ইস্টার্ন জোনে গৌতম ঘোষ মানে বকলমে শানু ব্যানার্জি সবটা দেখবে। এই শানু ব্যানার্জি আমাকে দায়িত্ব দিল যে এই অ্যারেঞ্জটা টোটাল করতে, তাদের ডাকা, খাওয়া দাওয়া, তার সঙ্গে আরো যেগুলো তখন ফিল্মগুলো স্ক্রিনিং হতো এসআরএফটিআইতে। তো 3 বছর হয়েছিল রেসের পক্ষ থেকে সমস্ত গেস্টদের বলা, আমন্ত্রণ জানানো, তারা আসতো, তাদের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া। এই কাজ করার পর শানু ব্যানার্জি মনে হলো যে উদয় তো অ্যাক্টিং ছাড়া এটাও করে। তো আমরা বললো তুই অ্যাক্টিং এর সঙ্গে এটা জুড়ে থাক, তাতে অ্যাক্টিং এরও তো জায়গা পাবে। কিন্তু আলটিমেটলি কাজ করতে গেলে ওটাই ভুলে যায়, বাকি যে কাজটা নিয়ে করে সেটাই করে। তারপরে প্রথমবার 2006 সালে একটা ছবি হলো, ছবিটার নাম হচ্ছে ইয়াত্রা, নানে পাঠাগার রেখাকে। তো সেই থেকে আমার একটা পার্ট কলকাতায় শুট হলো। সেই সময় আমাকে তার এন্ট্রি দিল যে তুই এই প্রোডাকশনটা একটা অংশ দেখ, পারমিশন, এটা ওটা সেটা। এই আমার জীবনের শুরু।
এই 2006 যাত্রা থেকে মানে 2006-এর যাত্রা, আমি পুরো যাত্রায় আমার জীবনের যাত্রা শুরু হয়ে গেল প্রোডাকশনের দিক। পর পরস্পর যেরকম চলতে থাকলো, তারপরে আর যাত্রা ওই যে ঘুরিয়ে দিল শানু ব্যানার্জি, তারপরে থামেনি। তো আমি বেসিক্যালি তখন প্রথম দিকে কোনো একটা সময় আমাকে তো ছোট একটা অ্যাক্টিং দিল, করলাম। এখন দিলেও করার মতো সময় থাকে না, কারণ প্রোডাকশনের চাপটা এত থাকে যে আর অ্যাক্টিং এর কথা মাথায় থাকে না, তখন প্রোডাকশনটাই মাথায় থাকে। বাস ওই জায়গা থেকে আমি চলে এলাম প্রোডাকশনে, ফুল ফর্মে দাম প্রোডাকশন। এইভাবে আসা। কিন্তু বেসিক্যালি যদি আপনি ভাবেন, তো আমি ছিলাম ওই ইন্ডাস্ট্রিতে আসা যে আমি কোনো হিরোর কোনোদিন কথা ভাবি না। আমি ভাবতাম যে ছোট আমি একটা ক্যারেক্টার করবো, ক্যারেক্টার আর্টিস্ট, এটুকুই আমার এ ছিল। পকেটে পয়সা না থাকলেও হয়তো ছোট একটা ক্যারেক্টার পেলাম, করে নিলাম, এরম দিনও গেছে। কিন্তু তারপর থেকে টোটালি প্রোডাকশন। তারপর থেকে পর আমি 2007-এ হচ্ছে এই গল্পে আত্মবিদ্যা বলে 20টা গল্প নিয়ে বিপ্লব রায়চৌধুরী বলে একজন বিখ্যাত ডিরেক্টর শুরু করলেন, শুট শুরু করলেন হিন্দিতে। সেই সময় আমি ওনার ওই প্রোডাকশন কাজ করতে গেলাম, প্রোডাকশন দেখতাম, সবই করতাম। হয়তো পয়সা পেতাম না, কিন্তু পয়সা পেতাম যেদিন অ্যাক্টিং করতাম। পয়সা দিত না, তো পুরো প্রোডাকশনটা আমি করতাম। কিন্তু প্রোডাকশনের জন্য যেদিন আমি অ্যাক্টিং করেছি, ছোট একটা ক্যারেক্টার করেছে, যেদিন করেছি সেদিন আমি রিংচিং পমে 25 দিন শুট করেছি, বোলপুরে 30 দিনের মতো শুট করেছি, কলকাতায় করেছি, কিন্তু শুধু ছিল এটুকু। তো আমি ভাবতাম যে আমি যে কাজটা করি সেটাকে খুব গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করি, যে পুরো ইনভলভ হয়ে, যে অর্ধেকটা পাও দিকে অর্ধেকটা ওদিকে। তারপরে আস্তে আস্তে অভিনয়ের ব্যাপারটা চলে গেল, প্রোডাকশনটাই সামনে চলে গেল। তো কবে থেকে প্রোডাকশন থেকে পয়সা পেতে শুরু করলে? মানে এতটাই পয়সা যে একটা সংসার ভালোভাবে চলে? না, সেই পয়সা তো পরবর্তীকালে। তারপরে তখন আমি বছরে তো একটা ছবি করতাম। আমার ছবির সংখ্যা যদি আপনাকে দেখাই, তাহলে দেখা যাবে যে আমার ছবির সংখ্যা এখন 40টা ছবি করেছি। তার মধ্যে বড় বড় ছবি করেছি, সারা বছর ধরে ছবি করেছি, তাতে পয়সার ব্যাপারটা তো থাকে। তো সেই সময় আরো একটা বিষয় ছিল আমার, যে আমি প্রোডাকশনের দিকে ঝুঁকে যাওয়া। আমার বাবা তখন চাকরি করতেন, আমি বাবার একটাই ছেলে, কিন্তু বাবা চাকরি করতেন একটা বেসরকারি ফার্ম। সেখানে বাবা রিটায়ার হলেন। বাবা রিটায়ার হওয়ার পর সংসারের দায়িত্ব পড়লো। হ্যাঁ, বাবা পেনশন পেত কত, 1160 টাকা। সংসার চলবে না, তাহলে করতে হবে। তো মাকে বললাম ঠিক আছে, আমি তো কাজ করছি, বেরোচ্ছি, 6 মাস পরে পয়সা বেরোচ্ছি। তো সেই সংসারের দায়িত্ব নিলাম আরো বেশি। কথা দিলেন, টাইম নিলেন 6 মাস, তার মধ্যে টাকা এসছে। এটা আমার কনফিডেন্স এসছে তো বটে, সংসার তো চালিয়েছি বটে, কিন্তু কেসটা হচ্ছে যে এটা আমার কনফিডেন্স ছোটবেলা থেকে। আমি যদি বলি যে ওইটা করবো, তো ওটা করবোই, ওটা হবেই, এবং ভালোভাবে হবে। আমি সেটা যদি মনে করি যে কোনো কাজটা করার জন্য লেগে থাকতে হয়, সবকিছু ভুলে কাজেতেই লেগে যাবো, যাতে আমি ওটা তুলেই তবে ছাড়। এই কাজটাও আমার কাছে প্রোডাকশনে অনেক চ্যালেঞ্জের জায়গায়, আমার অনেক কাজে লেগেছে। যেমন আমি যদি কোনো পারমিশন করবো ভাবি, তো সবাই ফেল হয়ে গেল, আমি পারমিশনটা করি। এই যে পারমিশন করতে তো আপনাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, যেমন ধরুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে আরো অনেক জায়গায়। সেটা যেরকম পারমিশন সেরকম ডিপেন্ড করে গল্পের উপরে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, এক সময় সবটাই সামনেছি, এরকম জায়গায় আছে। আমি তারপরে 2006-এর পর 7-এ আত্মবিদ্যা করলাম, গল্পে আত্মবিদ্যা 20টা গল্প। সেখানে আমার মেন বস ছিল সুরজিৎ দাশগুপ্ত। তো তারপরে পরবর্তীকালে আমি গৌতমদা করলো 2008 সালে কালবেলায় আমি পুরো ডেজিগনেশন নিয়ে, অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার ডেজিগনেশন নিয়ে আমি আমার কাজ শুরু করি। তো আপনাকে কি ফেডারেশন থেকে কার্ড করতে হয়েছিল তার জন্য?
তখন আমার কার্ড ছিল না, কিন্তু এই গৌতম ঘোষ ফেডারেশনের লোকজন ছিল। তখন তো একটু সবাই সব লোক করতো না, কারণ যেহেতু ম্যাক্সিমাম কাজটা আমি করে দিতাম, তো তাই যারা গিল্ডের লোক তারা আমার দিকে খুব একটা ব্যাকা চোখে দেখতে পারতাম যে একে দিলে তো ওই দিকটা বন্ধ হয়ে যাবে। কাজের কদর হিসেবে মানে কেউ বাধা দেয়নি। আর গৌতম ঘোষেদের একটা জায়গা আছে যে তারা তাদের কাছে গিল্ডের নিয়ম অনুযায়ী লোক তো আছেই, তারপরে আমি তো এক্সট্রা। কিন্তু গৌতম ঘোষেদের কাজে বলার মতো সব জায়গায় সব লোক করে না, কারণ তারা নিয়মটাও মানে, আবার তাদের মতো লোকও থাকে। তো শুরু হলো, কেউ খুব একটা কিছু বললো না, আমি শুরু করলাম আমার মতো কাজ। তো গৌতম ঘোষ কি আপনাকে টাকা দিতেন? হ্যাঁ, গৌতম ঘোষ আমার যা রেমুনারেশন ঠিক করেছিলেন তখনকার দিনে, আমার 2008 সালে ওনার তখন প্রথম দিকে দিল দূরদর্শন। তারপরে ছবিটা হয়ে যাওয়ার পর স্ক্রিনিং হলো একটা, তখন এই ম্যাক্স প্লার ভবন ছিল আমাদের হলেতে, স্ক্রিনিং হলো। স্ক্রিনিং হয়ে অনেকেই মতামত দিল আমাকে। তো মাধবীদি নিজে বললে, এই গৌতমকে বলিস এইটা না একটা বড় ছবি হোক, আমরা সবাই লাঞ্চ করে ছবি দেখবো। কিন্তু হল তো পাবে না আসলে, যে আমরা 3 ঘন্টার ছবি। গৌতমদা তো অনেক বড় পুরো কালবেলাটা বানিয়েছে, তারপর ছবি হিসেবে রিলিজ করলো। তারপর এডিট করে আবার নতুন করে শুট করে না, তো ওটাই তখন ছবি হিসাবে করলো। আর গৌতম ঘোষ তো সিরিয়াল বানাতে পারে না, গৌতম ঘোষ তো ছবিই বানায়। তার যে ফ্রেম ধরা সেই ফ্রেমই ধরে, ওর সিরিয়ালে যায় ছবিও তাই, মানে ছবির কনসেপ্টেই লোক এসব মহান লোক। তো সেই থেকে গৌতম দার ছবি শুরু হলো কালবেলা। তারপরে আবার বেশ কিছুদিন বসে ছোটখাটো করতে করতে 2009 সালে একটা কাজ শুরু করলো, নিউ থিয়েটার একটা ছবি করলো। সোমনাথ গুপ্ত ডিরেক্টর ছিল ওই ছবিটার, আর প্রডিউসার ছিল নিউ থিয়েটার্স। আচ্ছা। নিউ থিয়েটার্স নিজে 50 বছর না 55 বছর 53 বছর পর আবার একটা ছবি করলো। ছবির নাম হচ্ছে, প্রথম নাম ছিল আমি আদু, পরে বলে আমি আদু বলছি বলে রিলিজ হয়েছিল। ছবিটা ম্যাক্সিমাম শুট হয়েছিল তোমার মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায়, জলঙ্গি। তো সেই ছবিতে হঠাৎ করে আমাকে, ওর মেন প্রোডাকশন ম্যানেজার ছিল তখন সুরজিৎ দাশগুপ্ত, সুরজিৎ দা আমাকে বললো, তুই তখন অন্য একটা ছবি আসছে, গৌতম দার মনের মানুষ শুরু হবে, তার প্রি প্রোডাকশন আরো একটা ছবি চলছে। তখন আমাকে বললো তুই এটা দেখ। প্রথম আমাকে নিয়েছিল যে আমি শুধু কলকাতা থেকে আর্টিস্ট ছাড়বো আর তাদের টিকিট কাটবো, এই ছিল আমার কাজ। রোজ আর্টিস্ট যায়, আমি রোজ লালগোলাতে টিকিট কাটি, আর্টিস্ট পাঠাই, আর ওই শিয়ালদা স্টেশনে আমার মেন কাজ ছিল। তারপরে আমাকে শুটে যেতে, কেউ কেউ বলো তুই পুরো দায়িত্ব নিয়ে করবি, যেরকম বলে পুরো কাজ করে কমপ্লিট করে এলাম। তারপরে তো আসার পর বাড়ি এলাম, তখন গৌতম দার কালবেলা শুরু হবে। কালবেলা পরে হচ্ছে, আর না আমি করি, গৌতম দা শুরু হবে। আমি আদুর পরে গৌতম দা শুরু হলো মনের মানুষ 2010 মানে নভেম্বরে শুট হলো। 2009 নভেম্বর ডিসেম্বর মাসে শুট হলো, জানুয়ারিতে শুট হলো। তো ওই ছবির এবার আমাকে লোকেশন দেখতে কেউ গেল না, আমাকে পাঠিয়ে দিল বোলপুর, তারপরে গেলাম নর্থ বেঙ্গল, তো সমীর দা ডিরেক্টর ছিল। তো সেই লোকেশন দেখা, লোকেশনের নর্থ বেঙ্গলের লোকেশন ঠিক হলো, এক জায়গায় জন্য ঠিক করেছিল, হলো আরেক জায়গায় চিলা ফরেস্ট। তো তারপরে তার অ্যাকোমোডেশন, তার খাওয়া থাকা সমস্ত ওইখানে পারমিশন নিয়ে পুরো মেতে পড়লাম। এই গৌতমদার কালবেলা থেকে আমার একটা জায়গা তৈরি হলো। গিল্ডের কার্ড কিন্তু তখন আমার ছিল, আমি 13 নম্বর ছবি করার পর গিল্ডে অ্যাপ্লিকেশন করেছিলাম। তাও আমার মনে আছে, অনেকে বলতো যে কার্ড করাস না কেন। তারপরে একদিন আমাকে
সুভাষ ঘুমাদার যে পার্সোনাল মেকআপ ম্যান সুভাষ, তখন সুজিত হাজরা ছিল এখানকার প্রোডাকশন ম্যানেজার গিল্ডের সেক্রেটারি। সুজিত দা বোম্বাদার কাজ করছিল, আমাকে নিয়ে গেল এবং সুজিত দার সঙ্গে আলাপ করিয়ে দিয়ে বললো একটা অ্যাপ্লিকেশন করিস, অ্যাপ্লিকেশন করো। তো আমিও যদিও অ্যাপ্লিকেশন করেছি, তারও 2 বছর পরে, আবার তারও 2 বছর পরে আমায় কার্ড দিয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার হিসেবে। তারপরে কাজ করতে করতে নিজে যখন একটা জায়গা তো আপনার কি সমস্যা টাকা আছে। পয়সা দিতে হয়েছে কিছু গিল্ডের কার্ডের না, গিল্ডের একটা নিয়ম যেটা আছে সেটাই, আমাকে কোনো প্রশ্ন করেনি, যেটা সবাইকে সাধারণভাবে প্রশ্ন করে যে এই করো, তুমি কি করেছো, এইটা হলে কি করবে, না না কিছু করেনি। তো আমি যখন আমাকে ডেকেছিল কার্ডটা দেওয়ার জন্য, তখন আমি জিজ্ঞেস করলাম সবাইকে প্রশ্ন করলেন, তো আমাকে তো প্রশ্ন করলেন না, তো তোমাকে আর কি করবো তো বলে কার্ডটা দিল। তো সেই থেকে আমি শুধু বলেছিল গিল্ডের নিয়মটা মেনে চলো। তো সেই থেকে ওই নিয়ম মেনে সমস্ত কাজ করে নিয়মটা চলেছি। যদি আমাদের দর্শকদের একটু বলুন। না, নিয়ম মানে হচ্ছে গিল্ডের লোকজন নিয়ে একটা যে সিস্টেমে চলে, সেই সিস্টেমটা মেনে চলে সেটা। তো একটা এই- পূর্ণ দৈর্ঘ্যের ছবি করতে গেলে গিল্ডের কতজন লোক মেম্বার রাখতে হবে? সেটা না, অ্যাকচুয়াল কি যে গিল্ড যেটা বলেছে না, এটা আমরা অন্যভাবে দেখলে অনেকে অনেক রকম ভাবে, কিন্তু এই লোকটা এক্সপার্ট লোক যদি বলেন গিল্ড ছাড়া কোথাও নেই। গিল্ডের লোকেরাই সত্যি এক্সপার্ট লোক, তারা তো সারা জীবন সারাক্ষণ ওই কাজই করে। তো আপনার তো সব ডিপার্টমেন্ট লাগেই। হ্যাঁ, কিছু জিনিস হয়তো সময়ের সঙ্গে একটু মনে হয়েছে যে আগে স্টিল ফটোগ্রাফিটা থেকে কন্টিনিউটি দেখা হতো, এখন আপনি আপনার মোবাইল থেকে কন্টিনিউটি দেখে নেন, তো স্টিল ফটোগ্রাফিটা লাগে না। কিন্তু স্টিল ফটোগ্রাফিটা লাগে যদি আপনি পোস্টার বানান বা আপনার পাবলিসিটির ক্ষেত্রে লাগে। এইরকম ছাড়া কিন্তু প্রত্যেক ডিপার্টমেন্টটা লাগে। সাউন্ড তো আপনার লাগবেই, মেকআপ, হেয়ার, ড্রেস আপ তো আপনার লাগবেই, ক্যামেরা তো লাগবে, ক্যামেরা ডিপার্টমেন্টের আপনার ফোকাস পুলার লাগেই। আপনি যখন বড় ক্যামেরা ব্যবহার করবেন, ফোকাস পুলার লাগেই, তার একজন লাইটার জন্য একটা গ্রাফার যে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট লাগেই, আপনার ডিরেক্টর টিমের একটা তার সহকারী তো 2-3টে লাগেই। এটা যা লাগে এটা কিন্তু প্রপার লাগে। এখন বললাম না, বাজেটের জায়গা থেকে লোক নেমে আসছে, বাজেটটা তো বাড়ছে না। সবাই 50 লাখে দাঁড়িয়ে গেছে, বাজার বেড়ে যাচ্ছে, সব বেড়ে যাচ্ছে, কিন্তু বাজেটটা সবাই চায় যে এর মধ্যে কমপ্লিট করবে। সেটা কি করে হয়? সেই কারণে ভাবে যে এই লোকটা যদি কম নিয়ে যায়, কিন্তু লোকটা লাগে, ওই লোকটা ছাড়া কিন্তু ভালো ঠিকঠাক ছবি হয় না। তো আমি সেটাই ভাবি। তো আমি সেই যে কথা শুরু করেছিলাম যে 2006, তারপরে সাথে বিপ্লব রায়চৌধুরীর গল্পে আত্মবিদ্যা, তারপরে গৌতম দা শুরু করলো কালবেলায় করার পর মনের মানুষ, তারপরে করলাম আমি আদুর একটা পার্ট অংশ করলাম। হ্যাঁ, এটা হচ্ছে সোমনাথ গুপ্ত ডিরেক্টর ছিল, প্রডিউসার ছিল আপনার নিউ থিয়েটার্স। নিউ থিয়েটার্স। ওর পরেই গৌতম দা শুরু হলো মনের মানুষ। মনের মানুষ নিয়ে এবার শুরু করলাম চিলা ফরেস্টে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট। তো আপনি বললাম যে গিল্ডের কেউ কেউ কোনো সময় ইচ্ছা হতো, নানা রকম বলতো, কিন্তু কাজের জন্য কেউ আমাকে সরিয়ে দেবে এটা ভাবতে পারেনি। প্রোডাকশন ম্যানেজারদের কাজটাই তার পরিচয় হচ্ছে, সেই জায়গা থেকে কাজ শুরু করা। তারপরে 2010-এতেই বেদব্রত পাইনের চিটাগংয়ের কাজ করলাম। তারপর থেকে তো পরস্পর বুদ্ধবাবুর 2টো ছবি করলাম। 2011-তে করলাম ফ্যান্টম ফিল্মসে, তখন একটা ছবি করেছিল যে লুটেরা বলে, সোনাক্ষী আর রণবীর সিংকে নিয়ে। আচ্ছা, আপনার বেশিরভাগ ছবি কি হিন্দি, বাংলায়? এরপর থেকে হিন্দি, গৌতমদার হিন্দি দিয়ে আমার জীবন শুরু। তারপরে যদি দেখেন যে হিন্দির সংখ্যাটা অনেক আছে, চিটাগাং হিন্দি আছে, তারপরে হচ্ছে লুটেরা হিন্দি আছে, তারপরে বুদ্ধবাবুর 2টো ছবি। বুদ্ধবাবু আমাকে খুবই ভালোবাসতেন, যে প্রত্যেকটা ছবি করার আগে একবার বলতেন যে উদয়কে রাখলে খুব ভালো হয়, কিন্তু আমি হয়তো মাঝখানের ছবিতে করতে পারিনি।
তারপর বুদ্ধবাবুর দুটো হিন্দি, তারপরে আমার সঙ্গে আলাপ হলো রাহুল চক্রবর্তী বলে, কন্ট্রোলার ছিলেন। রাহুল আমাকে তার ছবিতে প্রথম করলো গুন্ডে বলে একটা ছবি। গুন্ডে তো হিন্দি? হিন্দি। সেই গুন্ডে আমি সারা বছর ধরে করেছিলাম। তারপর থেকে রাহুল দা যা ছবি করতো সব ছবিতেই আমাকে এন্ট্রি, মানে একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা ভালো জায়গা তৈরি হয়ে যায়। দেবাকর ব্যানার্জির ব্যোমকেশ, সুশান্ত সিং রাজপুতকে নিয়ে এইভাবে চলতে চাল। মাঝখানে এত বাংলা দুটো, একটা বাংলা আছে, গৌতমদার বাংলা আছে, গৌতমদার মনের মানুষের পরে 2012 শূন্য অঙ্ক, 2015 শঙ্খচিল, 2018 রাহাগীর বলে একটা হিন্দি গৌতমদার লাস্ট ছবি। এরপরের ছবি তো তেমনি ওই সময় ভূতবাবু একটা ছবি করলো, লাস্ট ছবি, সেটা হচ্ছে উড়োজাহাজ। সেটাও তখনই এই যে ডিরেক্টরের আপনি নাম বললেন, রাজেশ দত্ত আর ইপসিতা রায় সরকার, ওই ছবিটা করছিলাম। তো বুদ্ধবাবুর ছবিটা আমি আর যেতে পারছি না, হবে না, ক্র্যাশ হয়ে যাচ্ছে। আমি ওই রকম সবাইকার মতো দুটো তিনটে ছবি একসঙ্গে একে ওখানে দুধ দিয়ে এলাম, ওখানে পারি না, আমি থেকেই কাজ করার অবস্থা, নাহলে আমার ঠিক মন থেকে আমি করি। আমি ওই করেছিলাম দুটো হিন্দি, তারপরে ছবি হচ্ছে একদম লাস্ট ছবি উড়োজাহাজ। আমি যখন হ্যাঁ বললাম যে হ্যাঁ 22 তারিখ থেকে হচ্ছে, 21 তারিখে আমার শেষ হচ্ছে, আমি গিয়ে সেই ছবি করতে গিয়ে, কারণ আমি এদের ছবি মূলত করি শুধু পয়সার জন্য না, এদের ছবি করি ছবির প্রতি একটা ভালোবাসা থেকে ছবি করি। বুদ্ধদেব দাশগুপ্তর ছবি পয়সার জন্য ছবি করি না, আমি কিছু ছবি পয়সার জন্য করি না, পয়সাটা দরকার, পয়সার জন্য কিছু ছবি তো করি, বিনা পয়সায় করি না, কোনো ছবি করি না। কিন্তু এদের কাছে পয়সাটা আমার কাছে ফ্যাক্টর না, ছবিটা ফ্যাক্টর। যেমন গৌতম ঘোষের ছবিটায় পয়সাটা ফ্যাক্টর, পয়সা আমাকে দেবেই, কিন্তু ওদের ছবিটা করার প্রতি যে নিজের, যেমন একটা কাজ, একটা খুব ক্রিটিক্যাল পারমিশন, ক্রিটিক্যাল জিনিস করার পর নিজের একটা মধ্যে ভালো লাগা তৈরি হয়, সেইটার জন্য মূলত এই ছবিটা করার পর নিজের মনে হলো আর এটা কিছু করেছি। আর অন্য ছবি সিনেমার প্রতি এই যে ভালোবাসাটা ছোটবেলা থেকে, যেমন আপনি অফ ক্যামেরা আমাদের সঙ্গে আলোচনা করছিলেন যে লুকিয়ে পড়তে বসে চিত্রহার দেখে নিয়ে সেইটার থেকে কি এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে থাকে না, মানে শিশু মনে ঢুকে গেছে সিনেমা। আমি ছোটবেলায় আমি যখন স্কুলে পড়ি, তখন আমি আমার বন্ধুদের সাথে আলোচনা, জানিস তো যদি বড় হয় না, আমি এই খুব সিনেমা দেখি মানে সিনেমা হলের থেকে বেশি টিভিতে সপ্তাহে একদিন ছবি, আমাকে আটকাতে পারবে না। শনিবার বাংলা, রবিবার হিন্দি, তাতে মার খাবো, বাড়িতে রাত্রে ঢুকতে পারছি না, কিন্তু ছবিটা আমি দেখবো। সেটা তো পাড়ায় কোনো জায়গায় টিভি নেই, হয়তো পাশের গ্রামে একটা টিভি আছে, কিন্তু লোকের কাছে আমার একটা গ্রহণযোগ্যতা চিরকালই ছিল, আজও আছে। লোক অন্য লোককে ঢুকতে দেবে না, কিন্তু আমাকে ঢুকতে দেবে, আমাকে ঘরে বসিয়ে খাইয়ে টিভি দেখা। এইটা একটা আমার নিজের, কি জানি কেন জানি না, নিজের পাওয়া ছিল চিরকাল। তো আমি পালাতাম দূরের গ্রামে, আসতে পারছি না, অন্ধকার রাস্তা, তখনকার মতো লাইট নেই, অন্ধকারে আসবো, ভয়ে আসছি অন্ধকারে। আমার বাড়ি এখনো আছে, সেটা হচ্ছে নৈটি, সেটা হচ্ছে ডানকুনির কাছাকাছি একটা গ্রাম, চণ্ডীতলা বিধানসভা, নৈটি গ্রামটার নাম হচ্ছে নৈটি, জনায়ের আগে। সেই সময় মানে যদি গ্রামের একটা লোকের বাড়িতে তখন টিভি ছিল, কারেন্ট নেই তো ব্যাটারিতে টিভি ছিল, তখন আমি ওই টিভিটা দেখতে, এরকম ভাবে বাড়তে লাগলো আমার টিভি দেখা। আর আমার হিরোদের প্রতি আকর্ষণের থেকে আমার ছিল ছোট ক্যারেক্টার, সাইড ক্যারেক্টার। আমি পুরানো ছবির একটা বড় অংশের ছবি দেখা, সেটা হচ্ছে যে ধরুন এই নৃপতি, এই তুলসী চক্রবর্তী, এই হরিধন, শ্যামলাহা বা ভানু বন্দ্যোপাধ্যায়, বা আপনি পরবর্তী অনুপ কুমার, পরবর্তী রবি ঘোষ, আমার এদের উৎপল দত্ত বিকাশ একটা আছে গুরুদেব, ওখানে তো আমি মানে বলছি না, আমি সবাইকার নাম বলতে পারিনি, ছবি বিশ্বাস বা জীবেন, তারও আগে জীবেন বোস, পাহাড়ি সামনাল, ছবি বিশ্বাস তো আছেই,
এদের আমার হিরোদের থেকে এদের প্রতি আমার একটা আলাদা আকর্ষণ ছিল। মানে হিরো নয় অথচ দর্শকের মনে হ্যাঁ চিরকালীন যে এরাই মেন হিরো বানায়। এদের পার্সোনাল ক্যারেক্টারটা এত স্ট্রং যে এরাই ওই হিরোকে হিরো হতে সাহায্য করে। যদি আপনি 74.5 দেখেন, 74.5 দেখলে আপনার কি মনে হয়? ভানু বন্দ্যোপাধ্যায় না, মালপোয়া ক্ষমতাটা খুব ভালো। আপনি বলবেন হিরো হিরোইনকে, আপনি ম্যাক্সিমাম লোককে যদি বলেন কে, আপনাকে বলবে উত্তম কুমার হিরো, সুচিত্রা সেন। কিন্তু আমি ওখানে দেখেছি তুলসী চক্রবর্তী হিরো। আপনি দেখুন গল্প ঘুরছে তুলসীকে ঘিরে, উত্তম কুমারের বাড়িতে গল্প যায়নি, মেস। আমরা হিরো হিরোইন মানে হচ্ছে যে লাভ স্টোরিটা ভাবি যে একটা ইয়ং ছেলে মেয়ে, তা নয়। মুখ্য চরিত্র যদি বলেন তুলসী বাড়ি যাচ্ছে, তুলসীর বাড়ি দেখানো হচ্ছে। আচ্ছা, এখানে আপনাকে একটা প্রশ্ন করি। তো আমি বলি যেটা শেষ করি সেটা হচ্ছে এই করতে করতে আমি একদম ভাবতাম, বন্ধুদের বলতাম তো ছোট একটা ক্যারেক্টার করবোই, আমি বড় ক্যারেক্টার চাই না, ছোট ছোট ক্যারেক্টার করবো। তো বললো হ্যাঁ আমি মাধ্যমিকটা পাস করি, তারপর দেখছি করবোই, আমি একটা সময় যাবো করবোই। সেই ছোটবেলা থেকে ছিল। আর আমি ওই পালিয়ে বললাম আপনাকে চিত্রা, আর আমি ওপরে নেপাল জেঠু, নেপাল ব্যানার্জি কাছে পড়তে পড়তে দেখলাম 7:30 বাজে, ঘড়িতে ঢং ঢং তলার ঘড়ি আওয়াজ, 7:30 এরকম সময় একটা হতো, 8টা থেকে 8:25 এরকম হতো। যাই বাজলো অমনি বাথরুম যাচ্ছি বলে চলে এলাম নিচে এসেই ওর ভাই রাম কাকুর ঘরে একটা ওই বালা তখন খুলে গেছিল, একটা ফুটো ছিল, আর ওই ঠিক উল্টো দিকে টিভি ছিল। এখানে কান দিয়ে এখান থেকে ওই চিত্রা দেখে গেলাম, এতক্ষণ ধরে বাথরুম দিয়ে বকলো, ওটা তো আমার দেখা হয়ে গেছে। এই হিন্দি বাংলা দুটো। তো আমার মূলত হিন্দি শেখাও তো ওই রকম, ওই হিন্দি ছবি দেখি। তারপরে পরবর্তীকালে তো আমার ওখানে দাদু ছিল, শিষ্টু চ্যাটার্জি, দাদু রেলের চাকরি ছেড়ে সিনেমা হলে চাকরি নিয়েছেন, কারণ সিনেমা দেখা যাবে আর চাকরিও হবে। সে দাদুকে দেখে আমার হাউসফুল। এবার বুঝলাম জিন কোথা থেকে এসেছে। না, জিন অ্যাকচুয়ালি ওই দাদু থেকে এসছে আমার মায়ের থেকে। আমার মা প্রচুর সিনেমা দেখতে ভালোবাসতো, গান শুনতে ভালোবাসতো। আমার মা আর আমি রেডিওতে শুনে শুনে বলতাম, মা বলতো এটা কার গলা, মা বলতো, আনালে আমি বলতাম এর গলা। এই গলা চেনা রেডিওয়ে গান শুনে শুনে। কিন্তু আমার ঠাকুমা পছন্দ করতো না, বাবা অত পছন্দ করতো না, কিন্তু আমার মায়ের সিনেমার প্রতি, মা চলে গেলে ঠাকুমা রাগ করে ফেলতো যে সিনেমা দেখতে গেছে। কিন্তু আমার মায়ের সিনেমার প্রতি টানটা খুব বেশি। সেই জায়গা থেকে মা কি আপনাকে নিয়ে যেত কোনোভাবে? হ্যাঁ, যেতাম আমি। মানে পরীক্ষার সময় মা গেছে সিনেমা দেখতে, আমি বলেছি পরীক্ষা দিয়ে আমি যাব। আমি পরীক্ষা দিয়ে ছুটছি 2 কিলোমিটার দূরে সিনেমা হল, ছুটে গিয়ে না পরীক্ষা আমার শেষ করে সিনেমায় ছুটেছি আমি। সিনেমা হলে সামনে গিয়ে এবার আমার মাকে চিনবে, সারা যেতে মা তো ভাবছে ও আসবেই, ছেলে আমার আসবেই। তারপর মনে হয় 6-7 পড়ি, ছোট্ট ছেলে, ছুটেছি সিনেমা হলের কাছে ঢুকতে দেবে না। তারপর আবার মা এসে টিকিট কেটে রেখেছিল, মায়ের কাছে লেডিসে নিয়ে গিয়ে আমাকে বসা, যে সিনেমা দেখলাম সেই ছবিটার নাম ছিল মনে হয় করুণাময়ী, এরকম কিছু একটা সিনেমা ছিল, যেটা হচ্ছে ওই সন্ধ্যা রায় আর বিশ্বজিতের একটা সিনেমা। এই ছবিটা আমার মনে আছে, এরকম ছবি। তো এইরকম ভাবে ছবি টানছে। যেমন পাড়ার আছে, আপনি অনেক গল্প এতে পাবেন। আমাদের ছিল যে কোনো জায়গায় যদি নাটক বা থিয়েটার যাত্রা হচ্ছে সকাল থেকে, আমি কিন্তু মেলাকোথা থেকে এটা ছিল টালিগঞ্জের পাড়ায় দুটো সুতলা না খুইয়ে চান্স পাওয়ার জন্য আপনি নাটক বা থিয়েটারে ঢুকলেন কেন? না, সেটা হচ্ছে যে আমি কলকাতা যখন আমি মাধ্যমিকটা দিয়েছি, তখন আমাদের অর্থনৈতিক জায়গাটা খুব যে ভালো ছিল তার মধ্যে স্বপ্নটা ছিল। তো আমি মামার একটা গোলা ছিল প্যাটার্ন সব, আমার মামারা সবাই হচ্ছে প্যাটার্নের বেসিস, প্যাটার্ন মানে কাস্টিং এর সঙ্গে জড়িত। তো মামার কাজ করে দিতাম, পয়সা নিতাম না, কিন্তু কাজ করে দিতাম, ওটা ভালো লাগে করে দিই। পড়াশোনা করছি ওটাও করে। তারপরে মামাকে, আমার একটা মামা রিসেন্ট মারা গেছে, ছোট মামার থেকে আমি 500 টাকা ধার নিয়েছিলাম। হয়তো পয়সা নেই, 500 টাকা ধার দিয়েছিল মামা। সেই
500 টাকা ধার নিয়ে আমি নাটকটা একটু শিখতে চাই। এসে আমি রবীন্দ্র ভারতীর ওরা জেডি জুনিয়র ডিপ্লোমা করাতে একটা ছিল, ইনস্টিটিউট ছিল, IITA বলে, সেটা হচ্ছে হেদুয়ার কাছে রামগুলাল সরকার স্ট্রিটে। ও সেটা জোড়াসা করি না? না, কেশব একাডেমি স্কুলের ভেতরে ওরা নাইটে ওটা নাইটে ক্লাস ও নাইট স্কুল, বুঝলাম। ওরা তো আর ওদের ওখানে পরীক্ষা দিত। তো ওইখানে এসে আমি ঢুকলাম ওদের ফিস দিয়ে। আমি আমার কলকাতায়, আমার কলকাতায় কেউ নেই, কলকাতায় আমার কোনো রিলেটিভ। দিনের বেলা কাজ কম। সেই সময় আমি তো ওই কাজ করে, তখন আমি সবে হায়ার সেকেন্ডারি পাস করেছি। এবার আমি তখন লালবাবা কলেজে ভর্তি হয়েছি। তাহলে কলেজে আমি যখন কমার্সের স্টুডেন্ট ছিলাম, কমার্স থেকে আমি চলে গেলাম আর্টসে, যে আর্টসে পড়লেই ঠিক আছে, আর্টসে পড়ি আর ওখানে এইটা করি, আবার একটা জায়গায় কাজও করি। আপনার কি ছিল সাবজেক্ট? বাংলা থাকলে তো অনেক গল্প উপন্যাস পড়তে পারতেন। বাংলা ছিল আমার, বাংলা ইতিহাস এরকম ছিল, মানে আমার সাবজেক্ট এডুকেশন ছিল, তার মধ্যে এডুকেশন, হিস্ট্রি, বাংলা, তিনটে, আর ইয়ে ছিল এডুকেশন, আর কম্পালসারি বাংলা ইংরেজি। বাংলা ইংরেজি মানে কম্পালসারি ছিল না।